ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজার চট্টগ্রাম বন্দরে ৮ নম্বর মহা বিপদ সংকেত এবং পায়রা মোংলা বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মহাবিপদ সংকেতের আওতায় পড়েছে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো। ঘূর্ণিঝড় মোখা সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরকে স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত বিরতিহীন সকাল ৯টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা এবং আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সন্ধ্যা থেকে মোখার আওতায় আসবে টেকনাফ কক্সবাজার। নিম্নাঞ্চলে উঁচু জলোচ্ছ্বাসের সংখ্যা। নির্বাচনে সহিংসতা সহ নানা কৌশল, জামায়াতের ফান্ড খুলে দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ। চেকপোস্টের তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি, সোর্সের হয়রানির শিকার শিক্ষার্থী ও তার বন্ধু। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও আরো যা থাকছে। 17 মে পর্যন্ত নতুন মামলায় গ্রেফতার করা যাবে না ইমরানকে, আদালতে বাইরে গোলাগুলি। শান্ত হৃদয়ের দ্বৈরথে রান তাড়া করে স্মরণীয় জয় টাইগারদের। আইরিশদের হার 3 উইকেটে। এবার বিস্তারিত। ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজার চট্টগ্রাম বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং পায়রা মোংলা বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মহাবিপদ সংকেতের আওতায় পড়েছে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো। কক্সবাজার চট্টগ্রামের দ্বীপ চরাঞ্চলে ৮ থেকে ১২ ফুট এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাসে। রাত ১২টার আবহাওয়ার বুলেটিনে কক্সবাজার ও পায়রা বন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দূরে ছিল মোখার অবস্থান। শনিবার সন্ধ্যা থেকে এর অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে কক্সবাজার ও এর আশেপাশের এলাকায়। সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। জনসাধারণকে সচেতন হওয়ার জন্য অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। আমাদের কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর সমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৮ নম্বর, আমি পুনরায় বলছি ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 14 তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এখন পর্যন্ত উপকূল বিশেষ করে কক্সবাজার, উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব নিয়ে আরো জানাতে টেকনাফ ও কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমরা টেকনাফে, সেখানে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, মোখা টেকনাফ উপকূল থেকে কত দূরে আছে এবং কত গতিবেগে এটা আঘাত হানতে পারে উপকূলে, আর এর পূর্ব প্রস্তুতি কেমন নেওয়া হচ্ছে? আশ্রয় কেন্দ্রগুলো কতটা প্রস্তুত? আমরা আগের বুলেটিনে যেমনটা বলছিলাম যে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে অন্তত ৬০০ কিলোমিটার দূরে এবং ১৫২ কিলোমিটার গতিতে পার ঘন্টায় তারা এটি আগাচ্ছে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত ৬৪টি আশ্রয়ণ প্রকল্প তারা প্রস্তুত রেখেছেন। তবে সেন্ট মার্টিনের যারা অধিবাসী রয়েছেন, বিশেষ করে ১৫,০০০, সেখান থেকে এখন পর্যন্ত প্রায় ৭,০০০ অধিবাসীকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তার জন্য ৩৭টি আশ্রয়ণ প্রকল্প তারা রেডি করছে। আমরা যদি একটু পরিস্থিতি দেখাতে চাই, এখানকার আপনি নিশ্চয়ই জানেন যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জলোচ্ছ্বাসের সংখ্যার কথা বলা হয়েছে ৫ থেকে ৭ ফুট। এখন যদিও সাগরে ভাটা চলে, সেই ক্ষেত্রে মাছ ধরার ট্রলার যেগুলো রয়েছে সেগুলো আসলে পাশে নোঙর করা রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর বাইরে আমরা এখানকার একটি স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের নেতৃত্বে
স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে সেখানে তারা যেই বেড়িবাঁধগুলো রয়েছে, অর্থাৎ যেইগুলো দুর্বল প্রকৃতির বেড়িবাঁধ রয়েছে, আর সেগুলো 2022-23 অর্থ বছর অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস ইজিপিপি যেটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যেটি বাস্তবায়ন করছেন, তার মধ্য দিয়ে তারা আসলে এখানকার এই জলোচ্ছ্বাসের যে 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তার কারণে তারা কিন্তু এই যে বেড়িবাঁধটি, সেই বেড়িবাঁধটি মেরামত করছেন এই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে। যদি আসলে এটি এখন কেন বাস্তবায়ন করা হচ্ছে, আগে কেন বাস্তবায়ন করা হয়নি, এই নিয়ে আসলে অনেকটা প্রশ্ন রয়েছে। তবে তারা এখানে আসলে সবাই সম্মিলিতভাবে, নারী পুরুষ সবাই মিলে আসলে এখানে কাজ করছেন, যেটি দেখতে পাচ্ছেন। এর বাইরে আমরা যেটি বলছিলাম যে এই উপজেলাকে ঘিরে এখন পর্যন্ত শুধুমাত্র সেন্ট মার্টিনের অধিবাসী আনার জন্য সেখানে প্রায় 37টা আশ্রয় কেন্দ্র রেডি করা হয়েছে। পাশাপাশি তারা যাতে শুকনো খাবার এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 1 লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এর বাইরে শুকনো খাবার সেটি আসলে এখন পর্যন্ত পর্যাপ্ত রয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে এগুলে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, শুক্রবার রাত 9টার একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজারের কথা যদি বলি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা জেলার 8 নম্বর মহাবিপদ সংকেত আওতায় থাকবে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম পাশাপাশি এই দুই জেলায় কাছাকাছি যেসব দ্বীপ ও চর রয়েছে, সেসব দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের 4 থেকে 12 ফুট বেশি উচ্চ জলোচ্ছ্বাস হতে পারে। এবং যারই ধারাবাহিকতায় এখানকার স্থানীয় মানুষজন মিলে আসলে এই বাঁধটি সংস্কার করছেন, যাতে এই জলোচ্ছ্বাস হলেও যে বসতি রয়েছে, বিশেষ করে যারা বাসিন্দারা রয়েছে, তারা যাতে তলিয়ে যেতে না পারে কিংবা তাদের ফসল ক্ষতিগ্রস্ত না হতে পারে, সেজন্য তারা আসলে এইটি মেরামত করছেন। আমরা জানতে চেয়েছিলাম যে তারা আশ্রয় প্রকল্পে যাওয়ার মতো পরিকল্পনা গ্রহণ করেছেন কিনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা বলা হয়েছে যে দুপুর নাগাদ অর্থাৎ প্রত্যেকেই আশ্রয় প্রকল্পে যেতে হবে। ঘূর্ণিঝড় মোকাবেলার অংশ হিসাবে এই জেলা অর্থাৎ কক্সবাজার ও চট্টগ্রামের 10 জেলার 10 লাখ বেশি মানুষকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আমরা আগের খবরে যেমনটা বলছিলাম যে ঘূর্ণিঝড়ের কারণে গতকাল থেকে রাত 11টা থেকে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আমি আগেই আমাদের ক্যামেরা যিনি রয়েছেন, আমরা যদি একটু দেখাতে চাই, পরিস্থিতি একদম উপকূল ঘেঁষার একটি জায়গা আমরা এখন পর্যন্ত রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এগুলোকে সাম্পান বলা হয়। স্থানীয়ভাবে গভীর সমুদ্রে আসলে মাছ ধরে থাকেন। যদিও ইতিমধ্যে উপকূল এলাকাগুলোতে বিআইডব্লিউর পক্ষ থেকে সমস্ত ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, তারা ধারাবাহিকতা তারা এখানে নোঙর করেছেন। আমি আবার বলছি যে এখনো কিন্তু জোয়ার চলছে, সমুদ্রে এখনো ভাটা চলছে। ভাটা যদি জোয়ার যদি হয়, সেটি তারা একটা আশঙ্কা করছেন, স্থানীয়রা শঙ্কার কথা জানিয়েছেন যে জলোচ্ছ্বাস হতে পারে এবং জলোচ্ছ্বাস হলে আসলে এই যে নিম্নাঞ্চল কিংবা চরাঞ্চল যেটি রয়েছে সেটি আসলে প্লাবিত হতে পারে। এই জায়গাটা তারা আসলে এটি শঙ্কার কথা বলছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তারা আসলে আশ্বস্ত করছেন যে ভয় পাওয়ার বা ভীত হওয়ার আসলে কোনো কিছু নেই। তবে প্রাথমিকভাবে তারা সেন্ট মার্টিন উপজেলায় যে সমস্ত নাগরিকরা রয়েছেন, অধিবাসীরা, বিশেষ করে 15,000 মতো, তাদেরকে তারা ব্যাকরণের একটি পরিকল্পনা অর্থাৎ টেকনাফে নিয়ে আসার পরিকল্পনা করছেন। তার মধ্যে তারা 37টা আশ্রয় কেন্দ্র রেডি করেছেন। আর টেকনাফ উপজেলার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদেরকে 64টি আশ্রয় কেন্দ্রে রাখার একটি পরিকল্পনা তারা আসলে করেছেন। আমরা এর বাইরে শুকনো খাবারের কথা যেমনটা বলছিলাম যে শুকনো খাবার, গো খাবারের যে বিষয়টি থেকে থাকে, রান্না খাবার সব রকম প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তো এর বাইরে শঙ্কার যে কথাটি, সেটি আসলে স্থানীয়রা যেটি শঙ্কার কথা বলেছেন, তারা একটি ভয়ের কথা বলছেন। এখন আসলে পরবর্তী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহ স্থানীয় মানুষজন আসলে কিভাবে মোকাবেলা করা যায় সেটা আসলে দেখার বিষয়। জি আলমিন, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার আমরা যাচ্ছি অনুপম শীলের কাছে, তিনি আছেন মেরিন ড্রাইভ কক্সবাজারে, সেখান থেকে আমরা শুনবো তার কাছ থেকে। অনুপম, কক্সবাজারে পূর্ব প্রস্তুতি কেমন নেওয়া হচ্ছে? মোখা আঘাত হানতে পারে, সেটা কত গতিবেগে আঘাত হানতে পারে এবং কখন সেটা আঘাত হানতে পারে, এখন কত দূরে রয়েছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এখন রয়েছি মূলত কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এবং ইতিমধ্যে এখানে গতকাল রাত 3টা নাগাদ জেলার কুতুবদিয়া কোনা এলাকা থেকে এখানে অনেকেই বেশ কিছু এই ঘূর্ণিঝড়ের যারা আশ্রয়ের খোঁজে এখানে বেশ কিছু পরিবার অর্থাৎ প্রায় 30টির মতো পরিবার এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত তাদের বাড়িঘর সেখানে দুই পাশে বড় দুটি খাল থাকার কারণে তারা সেখানে আতঙ্কে ভুগছেন এবং নিজ উদ্যোগেই তারা এই আশ্রয়কেন্দ্রে প্রাথমিকভাবে অন্য কোনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে না পেরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। এই বিষয়ে আমরা একটু আগে এখানে জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আজকে সকাল থেকে তাদের মূলত সবগুলো আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত রয়েছে এবং সেই অনুযায়ী আশ্রয়কেন্দ্রগুলো খোলা হবে কিছুক্ষণের মধ্যে। তখন মূলত এই সমস্ত যারা এখানে জেলা প্রশাসন কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে সে সমস্ত আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
আর এর বাইরে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারের এখনো পর্যন্ত প্রায় 20টির মতো গাড়ি প্রস্তুত করা হয়েছে, যে গাড়িগুলো মানুষজনকে বিভিন্ন জায়গা থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পারবে বা নিয়ে যেতে পারবে। তবে জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা আরেকটি চ্যালেঞ্জের কথা বলছে, যে তারা বারবার গতকাল থেকে মাইকিং করছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে বেশিরভাগ জায়গায় সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন না বা ইচ্ছা প্রকাশ করেন না, যার ফলে আসলে এই দুর্গত মানুষদেরকে বিপদের আওতার বাইরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন তারা। আর ইতিমধ্যে গতকাল রাতে এখানে জেলা দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে মোট আগে আমরা জানিয়েছিলাম গত পরশুদিন 10 লাখ টাকার একটি সহায়তা তহবিল ছিল, সেটাকে বাড়িয়ে 25 লাখ টাকা করা হয়েছে এবং এর মধ্যে 10 লাখ টাকা বিভিন্ন উপজেলা পর্যায়ে, বিশেষ করে আমরা জানি যে গতকালকে আমরা শুনছিলাম যে 5টি উপজেলা 5টি এলাকা বেশি ঝুঁকিপ্রবণ, অর্থাৎ কুতুবদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন এবং টেকনাফ, উখিয়া, এই 5টি এলাকা বেশি ঝুঁকিপূর্ণ, সেই জন্য সেখানে আলাদাভাবে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে এখানে 5.9 মেট্রিক টন চাল, 3.5 মেট্রিক টন শুকনো বিস্কিট, 3.4 মেট্রিক টন শুকনো কেক এবং 194 বান্ডিল ঢেউটিন, 20,000 প্যাকেট ওরসালাইন এবং 40,000 পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট, সেগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আর আমরা যেটি দেখছি যে 576টি, এই জেলায় মোট 576টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেগুলো আজকে কিছুক্ষণের মধ্যেই সেগুলো খুলে দেওয়া হবে এবং এর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু মহেশখালীতে, সেটা একটি দ্বীপ, মহেশখালীতে 96টি এবং কুতুবদিয়ায় 92টি, চকরিয়াও যথারীতি 96টি এই উপকূলীয় এলাকাগুলোতে সাইক্লোন শেল্টার সেটি প্রস্তুত করা হয়েছে। আর এছাড়া জেলা কন্ট্রোল, এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এই একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেনাবাহিনী এবং বিমান বাহিনী তাদের যে স্থাপনাগুলো আছে এই জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন উপকূলীয় জেলা এলাকায়, সেগুলো যাতে ব্যবহার করা যায় সেই ব্যবস্থাপনাটি করা হয়েছে। আর সেন্ট মার্টিনের বিষয়ে একটি আলোচনা গতকালকে থেকে হয়েছে, যেহেতু সেখানে বড় কোনো স্থাপনা নেই, 10,000-এর মতো মানুষ। আমরা গতকাল রাতে টেকনাফে গিয়েও দেখেছি অনেকেই, প্রায় 3,000-এর মতো সেন্ট মার্টিন এলাকা থেকে টেকনাফে চলে এসেছেন মানুষ। তারপরে সেখানে 37টির মতো সরকারি স্থাপনা আছে, সেই সরকারি স্থাপনাগুলো এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। কক্সবাজারের সকল স্কুল কলেজকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং প্রয়োজনে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে টেকনাফ ও কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতে হাতিয়া ও সন্দ্বীপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি হাতিয়ায়, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেমন দেখছেন আর আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? দেখুন, গতকালকে থেকে আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত বৃষ্টি, গতকাল রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পর একটু ভারী বৃষ্টি হয়, তারপর সারা রাত ছিপছিপে বৃষ্টি হলেও এখন কিন্তু বৃষ্টি নেই। তবে পুরো আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে, দমকা হাওয়া নেই, তবে একটু গুমোট ভাব রয়েছে। যদিও রাত্রে বৃষ্টি হওয়ার পর কিছুটা ঠান্ডা অনুভূত হলে পরেও আমরা সকাল থেকে আবার দেখছি গুমোট ভাব। তবে প্রস্তুতি বলতে এই এলাকায় আবহাওয়ার গত কয়েকদিন ধরে বেশ তারতম্য দেখা দিচ্ছে। তবে আজকে যেহেতু আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকে সন্ধ্যা থেকেই মূলত এই ঘূর্ণিঝড় মোখার যে প্রভাব, সেই প্রভাবটি শুরু হবে। তো এখানকার 242টি যে আশ্রয়কেন্দ্র রয়েছে, সেই আশ্রয়কেন্দ্রগুলো আজকে সন্ধ্যা থেকেই সাধারণ মানুষকে নিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবক দলগুলো বিভিন্ন জায়গায় ঘুরবেন। আমাদেরকে স্থানীয় জেলা প্রশাসক এবং স্থানীয় থানা নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন যে এই হাতিয়া উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে সবথেকে ঝুঁকিতে রয়েছে 3টি ইউনিয়ন এবং 3টি ইউনিয়নের পাশাপাশি বেশ কিছু বিচ্ছিন্ন চর রয়েছে। সেই বিচ্ছিন্ন চরগুলোতে যারা রয়েছেন তারা সবথেকে বেশি ঝুঁকিতে, কারণ যেহেতু যদি সন্ধ্যার পর থেকে মূল এই ঝড়টি যদি আঘাত হানে, তো তার ব্যাস যেটি রয়েছে সে ব্যাসটি কিন্তু প্রায় 500 কিলোমিটার পর্যন্ত। সেই 500 কিলোমিটার ব্যাসের আওতার ভিতরে কিন্তু এই হাতিয়া থাকছে। তো এর আগে আমরা দেখেছি যে 2016 সালে যে ঘূর্ণিঝড় রোয়ানু হয়েছিল, সেই রোয়ানুর সময় আমরা এই এলাকায় বেশ ব্যাপক রকমের আমরা বিধ্বস্ত অবস্থা দেখেছিলাম এবং প্রতি বছর যে সাধারণত বর্ষার সময় বা এমনি জোয়ারের সময় যদি 5 থেকে 6 ফিট উচ্চতায় পানি আসে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এলাকার নির্মাঞ্চল এবং বিচ্ছিন্ন চর যেগুলো রয়েছে সেই চরগুলো প্লাবিত হয়ে যায়। তো এইগুলোর কারণে কিন্তু এলাকায় যেসব বিশেষ করে উপকূল ঘেঁষা যেসব জনবসতি রয়েছে তারা কিন্তু অনেক রকমের বলা যায় যে আশঙ্কা এবং উৎকণ্ঠার ভিতরে আছেন। যদিও তাদেরকে গতকালকে থেকে সাবধান করে
দেওয়া হয়েছে এবং আজকে যেহেতু মহাবিপদ সংকেত অর্থাৎ 8 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে, এর কারণে এখন নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাট থেকে কিন্তু কোনো এখন নৌ পরিবহন বা নৌ চলাচলের জন্য ট্রলার, স্পিডবোট এগুলোর চলাচল করছে না। সাধারণ যারা রয়েছেন, জেলে যারা রয়েছেন, তারা খুব কাছাকাছি অবস্থান করছেন। অনেকে এখন গভীর সমুদ্রে না গিয়ে কাছাকাছি অবস্থান করেই বা নিজের ঘরে অবস্থান করছেন। এর বাইরে যদি আপনাকে বলি, সাধারণের এই উপকূলবাসীর সারাদিনের খাবারের জন্য বা তাদের যেন নিরাপদে থাকতে পারে সেসব জায়গায় নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রাইমারি স্কুল ও যে মুজিব কেল্লাগুলো রয়েছে সেই জায়গাগুলো তারা স্থানীয় প্রশাসন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আমরা দেখেছি। আজকে সন্ধ্যা থেকে তারা মাইকিং করে এলাকাবাসীকে এই আশ্রয় কেন্দ্রতে নিয়ে আসার চেষ্টা করবেন। যদিও আমরা অতীতে যেসব বিষয়গুলো আমরা খুব দেখেছি যে সাধারণত ঝড়ে বা এই দুর্যোগের সময় অনেকেই তাদের নিজস্ব বাড়িঘর বা সম্পত্তি ছেড়ে এই আশ্রয় কেন্দ্রে আসতে চান না, তো সেক্ষেত্রে প্রাণহানি এবং সম্পদহানির ঘটনা বেশি ঘটে। তো এবার যেন সেটি না হয় সেই কারণে স্থানীয়দেরকে বলা হয়েছে যে তারা সময় হাতে রেখে যেন এই ঝড়ের সময়টি তারা নিরাপদ আশ্রয়ে যেন ফিরে আসে। আর এর বাইরে আপনাকে যদি বলি যে সাধারণত আমরা জেনে থাকি যে এই উপকূলীয় এলাকার যে 8টি উপজেলা এবং জেলা শহরের ভিতরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যেসব জায়গাগুলো আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে তার মধ্যে অন্যতম এই হাতিয়া। তো হাতিয়ার সাধারণ মানুষ এখন পর্যন্ত যতটুকু ঘূর্ণিঝড় সম্পর্কে তারা জানে সেটা খুব সাধারণভাবে, কিন্তু সেটি যে খুব তোড়জোড় করে তাদেরকে যে ফিরে যেতে হবে এই ধরনের উৎকণ্ঠা তাদের ভিতরে এখনো শুরু হয়নি। তবে হয়তো সন্ধ্যার পর অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে, অর্থাৎ মানে ভারী বৃষ্টি শুরু হলে পরে তখন হয়তো তারা নিজের আশ্রয় কেন্দ্রে ফিরে আসতে পারেন, এরকমটাই অনুমান করা হচ্ছে। এই ছিল আমার কাছে হাতিয়া থেকে সর্বশেষ। অনির্বাণ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার যাচ্ছি সন্দ্বীপে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, সন্দ্বীপে আশ্রয় কেন্দ্রগুলোর প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানকার উপকূলীয় বাসিন্দারা কি আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন? দেখুন, সন্দ্বীপের আবহাওয়াটা আসলে একটু একটু করে খারাপ হতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে যে ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টিটি শুরু হয়নি। গতকাল রাতে গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো এক ধরনের গুমোট যে আবহাওয়া সেই আবহাওয়া তৈরি হয়েছে। এই সন্দ্বীপের যে এলাকাটি, এটি কিন্তু আসলে চারপাশেই এর পানি, যে কারণে সন্দ্বীপটি আসলে অনেক বেশি যে ঝুঁকিতে, সেই ঝুঁকির কথা আসলে বলা যায়। কিন্তু এখানকার যে বাসিন্দারা আছে তাদেরকে গতকাল রাত থেকেই আসলে আমরা দেখেছি মাইকিং করা হচ্ছে। বিশেষ করে যখন 8 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে তার পরপরই এখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত সেই অর্থে কিন্তু আসলে তেমন কোনো সাড়া মেলেনি বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে একটু বলে রাখি যে এই সন্দ্বীপের মূলত সারিকা, আজমপুর সহ 4টি ইউনিয়ন খুবই এই ঘূর্ণিঝড় ঝুঁকিতে রয়েছে এই মুহূর্তে, কারণ এই যে 4টি ইউনিয়ন, এই 4টি ইউনিয়ন একেবারেই সাগরের কোল ঘেঁষে রয়েছে এবং এই 4টি ইউনিয়নে 1 লাখের বেশি মানুষ তারা এই মুহূর্তে সেখানে অবস্থান করছে। তাদের জন্য 162টি আশ্রয় কেন্দ্র এবং 4টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে করে কিন্তু আসলে মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেনি। আমরা কিছুক্ষণ আগেও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারা যেটি আসলে আশা করছেন যে আজকে দুপুর বা বিকেল নাগাদ এই যে উপকূলীয় এলাকায় যে মানুষগুলো বসবাস করছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। যারা আশ্রয় কেন্দ্রে যেতে চাবেন না, তার কারণ হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কালকে উপকূলীয় এলাকাতে আমরা গতকাল গিয়েছিলাম, সেখানের বাসিন্দাদের আসলে ভাষ্য হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যখন তারা যান তখন তাদের যে ঘরবাড়ি থাকে সেগুলো তালাবদ্ধ দেওয়া থাকে, সেগুলো চুরি হয়ে যায়। গবাদি পশু নিয়ে কোথায় যাবেন? তবে আমরা প্রশাসনের কাছ থেকে যেটি আশ্বাস পেয়েছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে উপকূলে যেসব বাসিন্দারা যাবেন তারা তাদের গবাদি পশু নিয়ে যেতে পারবেন, সেই গবাদি পশু রাখার জন্য আলাদা ব্যবস্থা আছে এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে তাদের জন্য শুকনো খাবার, মোমবাতি, সেই ব্যবস্থাগুলো আসলে করা হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশের উপকূলে আঘাত
আঘাত আনবে, চট্টগ্রাম উপকূলে আঘাত আনবে, তখন উপকূলে কোনো বাসিন্দাকেই থাকতে দেওয়া হবে না। তার কারণ সবাই আসলে সেই মুহূর্তে ঝুঁকিতে থাকবেন এবং যারা আসতে চাবেন না তাদেরকে জোরপূর্বক করে হলেও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। তবে সন্দ্বীপের জন্য একটি সবচেয়ে বড় যে ঝুঁকির কারণ সেটি হচ্ছে যে এখানকার দুর্বল বেড়িবাঁধগুলো। এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 কিলোমিটার বেড়িবাঁধ আছে, কিন্তু এই বেড়িবাঁধগুলোর বেশিরভাগই কাঁচা বেড়িবাঁধ এবং সেগুলোর উচ্চতাও অনেক বেশি নয়। গতবার চিত্রাংয়ের সময়ও কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদিও চিত্রাং এই চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম করেনি। আর এবারকার যে মোখা সেটি চট্টগ্রাম উপকূল দিয়েই অতিক্রম করবে। সেই ক্ষেত্রে আসলে অনেক বড় ধরনের। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। হাতিয়া ও সন্দ্বীপ থেকে ঘূর্ণিঝড় মোখার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নতুন মাটি ফেলা হয়েছে দুর্বল পয়েন্টগুলোয়। এতে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসে এ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে উপকূলের 1.5 লাখ মানুষকে আজকের মধ্যে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা আছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, প্রতিটি এলাকায় চলছে মাইকিং। ঘূর্ণিঝড় মোখার ব্যাপক ক্ষতি নিয়ে সতর্ক করা হচ্ছে দ্বীপবাসীকে। বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা 1985 এবং 1991 সালের পর বড় কোনো ঘূর্ণিঝড়ের আঘাত আসেনি সন্দ্বীপে। মোখার প্রভাব নিয়ে এবার শঙ্কায় উপকূলবাসী। এখানকার মানুষের বড় দুশ্চিন্তা দুর্বল বেড়িবাঁধ। বেশিরভাগই আরসিসি ব্লক নেই, শেষ সময়ে নতুন করে ফেলা হয়েছে মাটি। এতে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসে ঝুঁকিপূর্ণ পয়েন্টে বাঁধ ভেঙে যাবার আশঙ্কা করা হচ্ছে। এইসব বেড়িবাঁধ তেমন কাজ হবে না যদি ওটা ইয়ের উপর ডিপেন্ড করে আর কি, বাতাসের উপরে। ঠিক তো না আর বড় দর করে বানতে কোনো জোয়ারিয়া বা বন্য ঠেকানারি অতিরিক্ত বাড়ি যেতে রেটে তো কোনো বলা যায়। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি যথেষ্ট মজবুত করা হয়েছে সন্দ্বীপের সব বাঁধ। আমাদের প্রস্তুতি হচ্ছে, আমরা আমাদের মাইক নামিয়েছি, আমাদের প্রচার হবে এবং আমরা বেড়িবাঁধ উপকূলে যে বেড়িবাঁধটা এখন দেখছেন এই বেড়িবাঁধটা আমরা খুব দ্রুত যাতে এই জলোচ্ছ্বাস আমরা ঠেকাইতে পারি তার জন্য আমাদের মাননীয় সাংসদ ওনার অক্লান্ত পরিশ্রমে এবং ওয়াবদার সহায়তায় আমরা কাজ শুরু করেছি। উপকূলের 1.5 লাখ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন। আছে গবাদি পশু রাখার জায়গাও। তো আমাদের এই 162টাতে আমরা প্রায় 1.5 লাখ লোককে আমরা আশ্রয় দিতে পারবো। আমার যে সমস্ত ইউনিয়ন যেগুলো আছে সাগরের পারে, যেমন সারিকাইত, তারপরে হচ্ছে আজিমপুর, মুসাপুর এবং মাইটবাঙ্গা, এই ইউনিয়নগুলোতে প্রায় সাগর পারে যে সমস্ত ইউনিয়ন আছে এগুলোতে আমাদের আনুমানিক 1 লাখ লোক বসবাস করে। তো সেই তুলনায় আমাদের মোটামুটি আশ্রয়কেন্দ্র পর্যাপ্ত আছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কায় দিন 2 আগেই সন্দ্বীপ থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সন্দ্বীপ, চট্টগ্রাম। মেঘনার তীব্র ভাঙনে বিলীন হতে বসেছে হাতিয়ার নলচেরা, শুকচর, চরেশ্বর ইউনিয়ন। 7 বছর আগে ব্লক বাঁধ নির্মাণে প্রায় 2200 কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও বরাদ্দ হচ্ছে না অর্থ। এদিকে সাধারণ জোয়ারে নোনা পানি প্রবেশ করছে লোকালয়ে। এর প্রভাবে মারা যাচ্ছে সুপারি, নারকেল গাছ। স্থানীয়দের শঙ্কা, ঘূর্ণিঝড় মোখা হানা দিলে মেঘনা পাড়ের এ উপজেলায় ঘটতে পারে মানবিক বিপর্যয়। মেঘনার গ্রাসে প্রতিদিন বিলীন হচ্ছে নলচেরা ইউনিয়ন। 4 বছর আগের ঘাট এখন নদীগর্ভে। ভাঙনের তীব্রতায় প্রতি বছরই সরিয়ে নিতে হচ্ছে জামাল উদ্দিনের চায়ের টং দোকান। এখানে 3-4 বছর হবে, আরো ওইদিকে ছিলাম, ভাঙতে ভাঙতে এখানে এখন। জোয়ারে মেঘনার নোনা পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে সুপারি, নারকেল গাছের যত বাগান ছিল তার 3 ভাগই নদীগর্ভে, বাকিগুলো মারা যাচ্ছে নোনা লেগে। এই ঘাটটা ছিল মিনিমাম 3 থেকে 3.5 কিলোমিটার উত্তরে। তো নদী ভাঙতে ভাঙতে আসলে সব বিলীন করে দিয়েছে। জিও ব্যাগে সাধারণত কিছুটা হলো সাময়িক ভাঙন বন্ধ হয়েছে, আসলে এটা সঠিক না। যদি এখানে ব্লক বাঁধ হয় নদী ভাঙনটা রোধ হবে। স্থানীয় প্রতিনিধিরা বলছেন হাতিয়ায় একসময় সবচেয়ে বড় ইউনিয়ন ছিল এই নলচিরা। মাত্র 10 বছরে এই ইউনিয়নের 90 ভাগ জমি মেঘনায় তলিয়ে গেছে। ওনারা আশ্বস্ত করছে আমাদের 2400 কোটি টাকা একটা বরাদ্দ হয়েছে। এরপরে এখন মতনে আমাদের করোনা উইথ পাশাপাশি ইউক্রেন আপনার যে বিশ্বযুদ্ধ মন্দা, এটার কারণে আমাদের প্রকল্পটা এখনো বাস্তবায়ন হতেছে না।
উপকূলীয় উপজেলা হাতিয়া ইউনিয়ন 11টি। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে শুকচর, চরেশ্বর, নলচিরা ও নিঝুম দ্বীপ। এই এলাকায় ব্লক দিয়ে বাঁধ নির্মাণের কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এখানকার সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এবং বেড়িবাঁধের যে রক্ষার কাজ চলছে। বড় প্রকল্প আসছে পার্টি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, সেটা বোধহয় একনেকে পাশ হলেই কাজ শুরু হবে। নদীর ওপারে বোধহয় একটা কাজ খুব শীঘ্রই শুরু হবে। হাতিয়া উপজেলায় মেঘনাপাড়ের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় নিজ উদ্যোগে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করছেন স্থানীয়রা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাতিয়া, নোয়াখালী। ঘূর্ণিঝড় মোখার আঘাতের শঙ্কায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। নড়বড়ে ঘর উড়ে যাওয়া আর পাহাড় ধসের আতঙ্কে তারা। প্রশাসন বলছে রোহিঙ্গাদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান। পাহাড়ের গা ঘেঁষে কিংবা চূড়ায় এসব ঘরবাড়ি খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন জানিয়েছে 11 লাখ রোহিঙ্গার মধ্যে 80,000 ঘর পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। বাস্তবে এই সংখ্যা কয়েক গুণ বেশি। ঘূর্ণিঝড় মোখায় বিপদের মুখে থাকা এসব রোহিঙ্গার মনে ভয় ধরিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ডর লাগে। এখানে তুফান হবে বলছে সবাই, কোন দিকে যাব ভাবছি, ভয়ও লাগছে, কারণ তুফান হলে আমাদের ঘর পাহাড়ের অনেক উপরে আর কোনো যাবার জায়গাও নাই। এখানে মাইকে সতর্ক করছে, কোথায় যাব বুঝে উঠতে পারছি না। শোনা যাচ্ছে তুফান হবে, আমাদের অবস্থা বেশি খারাপ। এখানে আমাদের পায়ের নিচে ঠিকমতো মাটি নাই, তুফান হলে তো আমাদের অবস্থা আরো খারাপ হবে। সবাই খুব ভয়ে আছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন কক্সবাজার উপকূলে মজবুত সবুজ বেষ্টনী নেই, তাই যে কোনো ঘূর্ণিঝড়ের বাতাসে এখানে বেশি বিপদের শঙ্কা রয়েছে। ঝড় রোহিঙ্গা ক্যাম্পের বাঁশ, ছন, প্লাস্টিক দিয়ে তৈরি ঘরগুলোকে উড়িয়ে নিতে পারে। আমাদের কক্সবাজার বা এই এলাকাতে সেই ধরনের কোনো ন্যাচারাল বন সমুদ্র তীরবর্তী নাই। সো এখানে যদি উইন্ড স্পিড অনেক বেড়ে যায় তাহলে ওই এলাকার তুলনায় ক্ষতিটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। জেলা প্রশাসন বলছে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকবে তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন লার্নিং সেন্টার, মসজিদ, মাদ্রাসার মতো স্থাপনাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। আমাদের বাতা শুরু হচ্ছে। আমাদের ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদেরকে সরিয়ে আমরা সাইক্লোন সেন্টারে নিয়ে আসবো। তারা যদি না আসতে চায় আমরা তার সেক্ষেত্রে আমাদের বাধ্যতামূলকভাবে তাদেরকে সরিয়ে আনার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বিপদ সংকেত বাড়ার সাথে সাথে ক্যাম্পগুলোতে মাইকিং এর পাশাপাশি লাল পতাকা উড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি। বিভিন্ন ক্যাম্পে প্রস্তুত রাখা হয়েছে 5000 স্বেচ্ছাসেবীকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। একসময় ঘূর্ণিঝড়ের কোনো নামকরণ না হলেও এখন কেন ব্যতিক্রম? আর কোন প্রক্রিয়ায় দেয়া হয় এসব নাম? নতুন সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা নামটিরই বা কি অর্থ? কোন দেশের দেয়া? এসব প্রশ্নের উত্তর থাকছে এই প্রতিবেদনে। আগে ঝড়ের আনুষ্ঠানিক কোনো নাম না থাকায় তথ্য উপাত্ত জানানো ও সংরক্ষণে তৈরি হতো নানা জটিলতা। সে কারণেই 6টি আঞ্চলিক সংস্থার সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঝড়ের নামকরণ শুরু করে বিশ্ব আবহাওয়া সংস্থা। এতে ঝড়ের শক্তি, সামর্থ্য, গতি প্রকৃতি নির্ধারণ এবং জানানো সহজ হয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরের ঝড়ের নামকরণ ঠিক করে এ অঞ্চলের 13টি দেশ। এর মধ্যে আছে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইরান, ওমান, ইয়েমেন, কাতার, আরব আমিরাত ও সৌদি আরব। প্রথম তালিকার পর 2020 সালের এপ্রিলে 169টি নাম নিয়ে হয়েছে সবশেষ তালিকা। প্রত্যেকটা দেশে 13টি করে নাম প্রস্তাব করে এবং এই নাম থেকে একটার পর একটা দেশের নাম ব্যবহার করা হয় এবং এই 13টি দেশের লিস্টের সর্বশেষ দেশটি হচ্ছে ইয়েমেন। যেহেতু ইংলিশ অ্যালফাবেট দিয়ে শুরু হয় দেশের নামগুলো, সেই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে 1 নম্বর দেশ। প্রত্যেকটা নামের মধ্যে সর্বোচ্চ 8টা বর্ণ ব্যবহার করা যাবে, লেটার। এই বিভিন্ন শর্তগুলো মেনটেন করে আসলে এই ঘূর্ণিঝড়ের নামগুলো দেওয়া হয়। সে অনুযায়ী নতুন সৃষ্ট ঝড়টির নাম মোখা। এটি ইয়েমেনের লোহিত সাগরের উপকূলের একটি বন্দর নগরীর নাম। কফি বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এই বন্দর। আর পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হবে বিপর্যয়। এটি বাংলাদেশের দেওয়া। এর পরের ঝড়গুলোর নাম পর্যায়ক্রমে হবে ভারতের তেজ, ইরানের হামুন এবং মালদ্বীপের দেয়া মিধিল। আবহাওয়াবিদরা বলছেন, রাজনৈতিক, সামাজিক সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো শব্দে ঘূর্ণিঝড়ের নামকরণ হয় না।
জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলীয় এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র। ক্ষয়ক্ষতি মোকাবেলা ও প্রাণহানি রোধে এলাকাবাসীকে সচেতন করার জন্য করা হচ্ছে মাইকিং। কয়েকটি জেলায় সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার যে কোনো সময় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় মোখা। প্রাণহানি ও জানমালের ক্ষতি এড়াতে কক্সবাজারে প্রস্তুত রাখা হয়েছে 576টি আশ্রয়কেন্দ্র। সেন্ট মার্টিন দ্বীপে সব হোটেল মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নেভি, কোস্টগার্ড, পুলিশ সবার যে সমস্ত অফিসগুলি রয়েছে সেগুলিকে আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করব। সব হোটেলগুলোকে আমরা সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করব সেন্ট মার্টিন। সেই নির্দেশনা আমরা ইতিমধ্যে দিয়েছি। নোয়াখালীর উপকূলীয় এলাকায় প্রস্তুত রয়েছে 463টি আশ্রয় কেন্দ্র ও স্বেচ্ছাসেবক দল। বরাদ্দ দেওয়া হয়েছে নগদ অর্থ, 382 মেট্রিক টন চাল ও 243 বান্ডিল টিন। দুর্যোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যে এলাকাগুলিতে, সেই এলাকার মানুষগুলি যেন অতি দ্রুত নিকটবর্তী সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে, সেই জন্য আমাদের প্রচার শুরু হয়ে যাবে এবং আমাদের প্রশিক্ষিত ভলেন্টিয়াররা তারা যেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে সেই জন্য সকল তারা সহযোগিতা তাদেরকে করবে। এই মুহূর্তে আমাদের 10 লক্ষ টাকা আছে, তারপর আমরা সরকারের কাছে লিখছি আমাদের শুকনো খাবারের জন্য। শুকনো খাবার আমাদের কিছু মজুদ আছে। আমরা আশা করি আমরা সকলে মিলে এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পাব। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় লক্ষ্মীপুরে 185টি আশ্রয় কেন্দ্র ও 64টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম, বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি। পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ সহ জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ আমরা সামগ্রিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। তো আমরা আশা করছি যে এই মোখার প্রভাবটি হয়তো লক্ষ্মীপুর জেলায় খুব বেশি নাও পড়তে পারে। বরগুনার জেলেদের নিরাপদ আশ্রয়ে ফেরার জন্য মাইকিং করা হয়েছে। এছাড়া ভোলা ও পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেকসই বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় মোখা নিয়ে আতঙ্কে সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। লোকালয়ে পানি ঢোকার শঙ্কায় তারা। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও মান নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও টেকসই বাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আইলা, বুলবুল ও ফণীর মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বারবার লণ্ডভণ্ড হয়েছে সাতক্ষীরার উপকূলীয় এলাকা। 60-এর দশকের তৈরি বেড়িবাঁধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এখন অল্প জোয়ারেই ফাটল ধরে। মোখা নিয়ে তাই দুশ্চিন্তায় উপকূলবাসী। জেলার 700 কিলোমিটার বেড়িবাঁধের কমপক্ষে 20টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় ইয়াসের পর 276 কোটি টাকার কাজ হয় বাঁধ সংস্কারে। তবে স্থানীয়দের অভিযোগ, জোড়াতালি দিয়ে কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। বিশেষ করে আশাশুনির প্রতাপনগরে 20 কিলোমিটার বাঁধ মারাত্মক ঝুঁকিতে। সামনে যে মোখা ঝড় আসতেছে, এই রাস্তাটা মাটি দিয়ে করার কথা, কিন্তু বালি দিয়ে করে গেছে। এখন আমরা তো খুবই আতঙ্কিত। রাস্তাটা একটু বেঁধে দিলে ভালো হতো, মাটিতে বালিতে বান্ধা, বালিতে বান্ধাতে থাকবে না। আগে তো বাংলার সব নিয়ে চলে গেছে, যেটুকু আছে এইটুকু যদি এই মোখা ঝড় আসে, তাহলে ঝড় আসলে আমরা কোথায় যাব? তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া 1080 কোটি টাকা ব্যয়ে শ্যামনগরের গাবুরায় টেকসই বাঁধের কাজ চলছে। আসন্ন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে নিচু বাঁধ উঁচুকরণ এবং ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে মোট 20,000 জিও ব্যাগ মজুত রাখা আছে। উৎকণ্ঠায় খুলনার উপকূলের বাসিন্দারাও। ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত হওয়ার শঙ্কা তাদের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ চলছে। স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এদের সাথে সমন্বয় করে এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা দেখভাল করছি এবং কোথাও কোনো সমস্যা দেখা দিলে আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ এবং বাঁশ বল্লা এগুলোর মজুদ আছে, আমরা তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করতে পারব। খুলনার 630 কিলোমিটার বেড়িবাঁধের 18টি পয়েন্ট ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। জাতীয় নির্বাচনে সহিংসতা সহ নানা কৌশল হাতে নিয়েছে জামায়াতে ইসলামী। 300 আসনে ছায়া এমপি প্রার্থীও চূড়ান্ত করেছে নিবন্ধন হারানো দলটি।
এককালীন নির্বাচন তহবিল নামে বিশেষ ফান্ড খুলে চলছে দেশে বিদেশে থেকে অর্থ সংগ্রহ। লক্ষ্য 2041 সালের মধ্যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা। ঢাকা মহানগর পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যুদ্ধাপরাধে জড়িত থাকায় 2013 সালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরও 5 বছর পর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে না পারলেও আসন্ন জাতীয় নির্বাচনে ঘিরে নানা কৌশল নিয়েছে দলটি। গোয়েন্দা তথ্য বলছে, জামায়াত নিবন্ধন হারালেও বেড়েছে সদস্য, বিশেষ করে নারী সদস্যের সংখ্যা। দলটির রোকন এখন 73,000, অ্যাক্টিভিস্ট 6,39,000 ও সহযোগী সদস্য 2,29,36,000। সীমান্তের জেলাগুলোতে আমরা পরোপকারী পরিবার নামে এনজিও খুলে অনুদান দেয়া ও ওয়াজ মাহফিলের মাধ্যমে চলছে সদস্য সংগ্রহ। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা, মুনা ও ইসলামিক দাওয়া ফোরামের আড়লে সদস্য সংগ্রহ চলছে বিদেশেও। আন্তর্জাতিক সমর্থন আদায়ে সরকারকে ইসলাম বিরোধী উল্লেখ করে মুসলিম ব্রাদারহুড সহ নানা দলের নেতা ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে জামায়াত। কেউ যদি আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠোর হস্তে সেই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যা করণীয় তাই আমরা করব। গোয়েন্দা তথ্য মতে জামায়াত প্রথমে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে। ব্যর্থ হলে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে তাদের পছন্দের প্রার্থীর বিজয়ে কাজ করবে। এ লক্ষ্যে 300 আসনেই ছায়া এমপি প্রার্থীও দেবে জামায়াত। আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট থাকবে, আমরা তাদের ব্যাপারে কঠোর হব এবং তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো যাতে তারা কোনোভাবেই আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে না পারে। নির্বাচনে প্রভাব বিস্তার করতে সরকারি কর্মকর্তাদেরও দলে ফেরানোরও পরিকল্পনা জামায়াতের। দলটি যাতে কোনোভাবে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ থাকার পরামর্শ বিশ্লেষকদের। রাষ্ট্রীয়ভাবে এটা আমাদেরকে দেখতে হবে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরও উচিত যে এই কর্মকাণ্ডগুলোকে কোনো রকমের আশ্রয় প্রশ্রয় না দেওয়া। জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নজরদারির পাশাপাশি ছোট বড় এনজিওর ওপরও নজরদারি বাড়িয়েছে গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারই প্রথম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে ইভিএমে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের। এ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় কিভাবে ভোট দেবেন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অনেকেই। তবে ইভিএম এর ওপর আস্থা রাখতে ভোটারদের প্রতি আহ্বান নির্বাচন কমিশনের। সিটি নির্বাচন ঘিরে পুরো গাজীপুরে এখন উৎসবের আমেজ। 8 মেয়র প্রার্থীর পাশাপাশি জোর প্রচারণা চালাচ্ছেন 247 কাউন্সিলর এবং 79 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। এবারই প্রথম এই সিটিতে ভোট হবে ইভিএমে। যদিও ইভিএম সম্পর্কে ধারণা নেই বলছেন অনেক ভোটার। নারী ও বয়স্কদের পাশাপাশি অক্ষরজ্ঞান নেই এমন ভোটাররা ভোট দেয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন। ইলেকট্রিক ভোটিং মেশিন যারা ব্যবহার করি নাই আমরা, এবার নতুন, তাদের জন্য যদি একটা ডেমো সিস্টেম করা যায় বা ভোট কেন্দ্রের বাইরে যে এইভাবে ভোট সিস্টেমটা এইভাবে দিতে হয়। জিনিসটাতে আমরা কোনো সময় ভোট দেই নাই, আমরা দিয়েছি সিলমাইরা, বুঝছেন, এই সিলের মাধ্যমে আমরা ভোট চাই। কেউ বুঝাই দেয় সেইভাবে, তাইলে অনেকে পারবো দিতে, নাইলে ভোটটা নষ্ট হয়ে যেতে পারে। ভোটাররা যাতে সহজেই ইভিএমে ভোট দিতে পারেন সেজন্য প্রচারণার পাশাপাশি নানান পরিকল্পনার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেকটা ওয়ার্ডে যেন আমাদের লোকজন যে প্রজেক্টরের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে এবং ডেমি ইভিএম নিয়ে যে বিভিন্ন মোড়ে মোড়ে জনবহুল এলাকায় এগুলো দেখানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকার যারা প্রার্থী হয়েছেন বা জনপ্রতিনিধি তাদেরও আমরা সহযোগিতা নিয়ে যেন সবাই ভোট দিতে পারে, ভোট দিতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। ইভিএম এর ওপর আস্থা রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অনেক ইতিবাচক দিক আছে, সেটা আমরা বুঝি এবং ব্যালটের সুবিধা অসুবিধাও বুঝি, ইভিএম এর সুবিধা অসুবিধাও বুঝি। ইভিএম এর উপর আপনারা আস্থা রাখুন। 25 মে গাজীপুর সিটির 57 ওয়ার্ডের 480টি ভোট কেন্দ্রে ইভিএম এ ভোট দেবেন 11,79,476 জন ভোটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে বন্ধুকে নিয়ে বাড়ি ফেরার সময় যাত্রাবাড়িতে পুলিশের চাঁদাবাজির শিকার হলো এক ছাত্রী। যাত্রাবাড়ি থানার পেট্রোল টিমের সদস্যদের সামনে সাদা পোশাক পরা সোর্স সাধারণ মানুষকে তল্লাশি করছিল। এ সময় ওই ছাত্রী ও তার বন্ধুর সাথে থাকা নগদ টাকা ও বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স নিয়ে যায় পুলিশ সদস্যরা।
শুক্রবার বিকেল 5:30টার দিকে সাইদাবাদ জনপদ মোড় এলাকায় টহল দিচ্ছিল যাত্রাবাড়ী থানার ঢাকা মেট্রো ঠ 14 সিরিয়ালের 1473 নম্বরের গাড়িটি। রাস্তায় চলাচলকারী প্রায় সবাইকেই তল্লাশি করছিল পুলিশ সদস্যরা। ইউনিফর্ম পরা পুলিশের সাথে তল্লাশি করছিল সাদা পোশাক পরা সোর্সরাও। এর মধ্যে একজনের পরনে ছিল সাদা চেক শার্ট, আরেকজনের নেভি ব্লু টি শার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য আসা এক ছাত্রীকে বন্ধুসহ দেখে গতিরোধ করে পেট্রোল টিমের সদস্যরা। কেন ঘুরতে বেরিয়েছেন তা নিয়ে চলে জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে ছেলেটিকে মারধর করে গাড়িতে ওঠায় পুলিশের সোর্স। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কাছে থাকা নগদ ও বিকাশ নম্বরে থাকা টাকা নিয়ে নেয় পেট্রোল টিমের সদস্যরা। তুমি কোন ক্লাসে পড়ো, কোথায় পরীক্ষা দিতে আসছো, তোমার বাসা কোথায়, তোমার রেজাল্ট কি, এসএসসি তোমার এইচএসসি রেজাল্ট কি, তো আমি হাজবেন্ড বলছি আর ওই বলে দিচ্ছে বয়ফ্রেন্ড, এটা নিয়ে ঝামেলা হয়েছে। এমনি আমার বলছে যে টাকা পয়সা আইনা দিতে, আমি আর ইয়া করে দিইনি কিছু। টাকা চাইছে একজন 15,000 টাকা, আমি টাকা এত টাকা ভাই মুখে কারণ আমি কালকে ঢাকা আসছি। বাইরে কি কি যেন কথা বলছে, উনি বলছে এক কথা, ভাই বলছে এক কথা, পুলিশ তো গেটের ভিতরে লয়ে গেল ওনারে। ঘটনার সাথে জড়িত পুলিশের সোর্সের সাথে কথা বলতে গেলে দৌড়ে পালায় সে। তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না। আপনি কে? আপনি পুলিশের কে? আপনার আইডি কার্ড কই? আপনার আইডি কার্ড দেন। আপনার আইডি কার্ড। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাও কোনো কথা না বলে এড়িয়ে যান। আপনি এখানে কি করছিলেন? এই এলাকায় প্রতিদিনই পেট্রোল টিমের নামে ঢাকায় আসা সাধারণ মানুষকে হয়রানি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ে মালামাল বুঝে না পাওয়া, লাগেজ ভাঙা সহ বিমানবন্দরে নানা রকম হয়রানির অভিযোগ যেন চিরচেনা। এমন পরিস্থিতিতে বিমানকে দেয়া হচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম। বিদেশিদের হাতে যাচ্ছে এ কাজ। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেছেন, বিশ্বমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে জাপান। প্রতিটি এয়ারলাইন্সের যাত্রীদের চেক ইন কাউন্টার সামলানো, উড়োজাহাজে মালামাল ওঠানো নামানো সহ বিভিন্ন যাত্রী সেবায় মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের অন্তর্ভুক্ত। বিমানবন্দরের যাত্রী সেবা শতভাগ নিশ্চিত হয় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মাধ্যমেই। দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বিমানের এ কাজ নিয়ে নানা হয়রানির অভিযোগ যাত্রীদের। এমন পরিস্থিতিতে 3য় টার্মিনালের দায়িত্ব হারাতে যাচ্ছে বিমান। যে সমস্ত ঘাটতি ছিল এগুলো যান্ত্রিক হতে পারে বা এখানে যারা দক্ষ জনবল, সেই ক্ষেত্রে আমরা মনোযোগ দিয়েছি এবং যখন 3rd টার্মিনাল স্টার্ট হতে যাবে তখন আমরা আশা করি আমরা 100% আমরা প্রস্তুত থাকব। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, বিদেশি কোম্পানি দায়িত্ব নিলে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সুফল পাবেন যাত্রীরা। তাই যেসব কোম্পানির দক্ষতা আছে তাদেরকেই বিবেচনা করা হবে। প্রথম থেকে আমাদের ইচ্ছা ছিল যে এখানে আমরা আন্তর্জাতিক কোনো সংস্থাকে আমরা দিব, যারা নাকি এয়ারলাইন্স এবং আমাদের প্যাসেঞ্জার সম্মানিত যাত্রীদের আশা পূর্ণ করতে পারে এবং একটা আন্তর্জাতিক মানের সেবা আমরা নিশ্চিত করতে পারি। জাপান যাদের অর্থায়নে এটা হচ্ছে, তারা আগ্রহ প্রকাশ করে সরকারের কাছে রিকোয়েস্ট করে এবং এইভাবে একটা সরকারি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিমান কিন্তু ইনসেপশন থেকে তারা হ্যান্ডলিং করতেছে এবং এই হ্যান্ডলিং নিয়েই কিন্তু আপনার যত রকম প্রবলেম, আমার তো মনে হয় যে এটা সরকারের টেন্ডারে যাওয়া উচিত। আর জাপানিজরা তো এক্সক্লুসিভলি করে, নো প্রবলেম। বিশ্লেষকরা বলছেন, 3য় টার্মিনালের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে না পারলে এত বড় বিনিয়োগ কাজে আসবে না। তাই দীর্ঘদিন এ কাজের সাথে জড়িত বিদেশি কোম্পানিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার পরামর্শ তাদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি মামলায় গ্রেপ্তারের 3 দিনের মাথায় জামিনে মুক্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার তার জামিন মঞ্জুর করেন ইসলামাবাদ হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এ সময় 17 মে পর্যন্ত নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় আদালত। এদিকে কড়া নিরাপত্তায় আদালত থেকে বের হয়ে লাহোরের উদ্দেশ্যে যাত্রা করেন ইমরান খান। জামিনের পরও দীর্ঘ সময় আটকে রাখায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। ইমরান খানের গ্রেফতার আর জামিন ঘিরে নানা নাটকীয়তায় মুখর পাকিস্তানের রাজনীতি। দেখা দিয়েছে নতুন করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কাও।
সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার বেলা 11:30টায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে নিরাপত্তার অজুহাতে 2 ঘণ্টা পর শুরু হয় তার জামিন শুনানি। ইমরানপন্থীদের স্লোগানের কারণে কিছুক্ষণের মধ্যেই তা মুলতবি হয়। ঘণ্টাখানেক পর আবারও বসে 2 সদস্যের বিশেষ বেঞ্চ। মঙ্গলবারের গ্রেফতারকে অপহরণ বলে বর্ণনা করেন ইমরান। অভিযোগ করেন গ্রেপ্তারের সময় মাথায় আঘাত পেয়েছেন তিনি। এ সময় ফের গ্রেফতার করা হলে দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেন পিটিআই প্রধান। যুক্তিতর্ক উপস্থাপনের পর ইমরানের জামিন মঞ্জুর করে আদালত। এ সময় 17 মে পর্যন্ত নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয়া হয়। ইমরানের বিরুদ্ধে সব মামলা একত্রিত করার পাশাপাশি সেগুলোর বিশদ বিবরণ চেয়ে 4টি আবেদন করেছেন ইমরানের আইনজীবীরা। তারা আমাকে অপহরণ করেছে এবং জোরপূর্বক আটকে রেখেছে। আমি সমগ্র জাতিকে বলতে চাই তারা অসৎ উদ্দেশ্যে এটা করেছে। তারা আবারও কিছু করতে চায়। সেসবের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার ইমরানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে দ্রুত মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই পুলিশ লাইন্স গেস্ট হাউসে ইমরানের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে সুপ্রিম কোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে গোলাগুলির তথ্য মিলেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানে চিরুনি অভিযান চালিয়েছে পুলিশ। আদালত থেকে ইমরান খান নিরাপদে বাড়ি না পৌঁছানো পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দিয়েছে তার দল পিটিআই। অন্যদিকে বিক্ষোভের নামে নাশকতা সৃষ্টিকারীদের অবিলম্বে আইনের আয়তায় আনার হুঁশিয়ারি দিয়েছে শাহবাজ প্রশাসন। বিদ্যমান পরিস্থিতিতে দেশে সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নাশকতায় জড়িতদের বিচারের আয়তায় না আনা পর্যন্ত ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হবে না বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির পর শুক্রবার ভোরে পিটিআইয়ের আরও 2 নেতা ইয়াসমিন রশিদ ও শিরিন মাজারিকে গ্রেফতার করে পুলিশ। নাজমুল শান্তর প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে চেমসফোর্ডে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওডিআইতে আয়ারল্যান্ডকে 3 উইকেটে হারিয়েছে তামিমের দল। আইরিশদের দেয়া 320 রানের টার্গেটে 3 বল বাকি থাকতে পৌঁছে যায় টাইগাররা। রান তারায় এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয় বাংলাদেশের। শুরুর ব্যাটিং ব্যর্থতার পরও শান্ত ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ভর করে আসে দারুণ এই জয়। বড় টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 7 রানে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাস ভালো শুরু করেও আউট হন 21 রানে। এরপর সাকিব লড়াকু ব্যাটিং করেন, কিন্তু মাত্র 26-এ শেষ হয় তার ইনিংস। এক প্রান্ত আগলে রেখেছিলেন নাজমুল শান্ত, তাকে এসে যোগ্য সঙ্গ দেন তৌহিদ হৃদয়। এই দুইজনের 131 রানের জুটি বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। দুর্দান্ত ব্যাটিং করার হৃদয় ফেরেন 68 করে। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। তার অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচে সহজ জয় পায় বাংলাদেশ। 117 রানে থামে শান্তর সেঞ্চুরি ইনিংস। বাকি পথ মুশফিক মিরাজের ব্যাটে ভর করে নির্বিঘ্নে পাড়ি দেয় বাংলাদেশ। ওয়ানডেতে এই রান তারায় টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে হ্যারি টেক্টরের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড। যদিও প্রথম ওভারেই হাসান মাহমুদের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান পল স্টার্লিং। এরপর আরেক ওপেনার ডোহিনিও ফেরেন হাসানের বলে। টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে আইরিশরা। তবে হ্যারি টেক্টর ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নির ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। সেঞ্চুরি তুলে নিয়েছেন টেক্টর। এই ব্যাটার খেলেছেন বিস্ফোরক ইনিংস, 6 হাঁকিয়েছেন 10টি। 140 রান করা টেক্টরকে শেষ পর্যন্ত বোল্ড করেন এবাদত। 2 উইকেট পেলেও বল হাতে বেশ খরুচে ছিলেন শরীফুল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের পেস ইউনিটে পরিবর্তন এলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।